দেখো এই চ্যাপ্টারের হেডলাইনটা কিসের উপরে? স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা কি? এইটা আগে আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। আরো কিছু টপিকস আছে, যেমন মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, তারপরে সহমৌলিক সংখ্যা কি, এগুলোর উপরে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে অঙ্ক আছে, প্রশ্ন আছে। ফলে এগুলো সম্পর্কে আগে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই মূল অঙ্ক শুরু করার আগে এই চ্যাপ্টারের যে টপিকস গুলার উপরে আমাদের অঙ্ক করতে হবে, প্রশ্নের সমাধান করতে হবে, সেগুলো সম্পর্কে আগে আমরা জেনে নেই। তো প্রথমে এই যে তোমার চ্যাপ্টারের যে হেডলাইন স্বাভাবিক সংখ্যা, এটার সংজ্ঞাটা কি, কাকে বলে? এটা কি পারো? ইয়েস অর নো? স্বাভাবিক সংখ্যা কাকে বলে? অ্যান্সার দাও। এটা কি জানো কি না? ইয়েস অর নো? ইয়েস, ওকে। তাহলে আমি সংক্ষেপে একটু বলে দিই। স্বাভাবিক সংখ্যাগুলা তো শূন্য থেকে বড় হয়। শূন্য অপেক্ষা বড় মানেই তো সেগুলো অবশ্যই প্লাসের সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আচ্ছা, তাইলে আমরা আজকে এটার সংখ্যাটাও লিখে ফেলি একটু, দেখো তাইলে এগুলো নোট করে ফেলতে হবে। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমার সাথে সাথে লিখে ফেলতে হবে। তাহলে এই টপিকস গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রথম, এটা হচ্ছে প্রথম কাজ, স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখে ফেলেন যে শূন্য অপেক্ষা বা শূন্য থেকে, শূন্য অপেক্ষা বড় সকল, সকল ধনাত্মক মানে প্লাসের সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এখন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? শূন্য দেওয়া যাবে না, শূন্য থেকে কিন্তু বড়, শূন্য থেকে বড় কন্ডিশন আছে কিন্তু। তাহলে শূন্য থেকে বড় সংখ্যাগুলো কি হবে? এক হবে, দুই হবে, তিন হবে, চার হবে, পাঁচ হবে, মানে ডট 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 ডট, এভাবে যত সংখ্যা আছে সামনে সবগুলোই অনন্তকাল। বিয়োগ চিহ্ন দেওয়া যাবে না, বিয়োগ দিলে কিন্তু আবার সেটা শূন্য থেকে ছোট হয়ে যাবে। হ্যাঁ, শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে কিন্তু বিয়োগ দিয়ে প্রকাশ করা হয়। এজন্যই বলা হয়েছে শূন্য অপেক্ষা বড়, তার মানে এগুলো ধনাত্মক সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এবার আসেন, এবার আসেন আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, এগুলো আমাদের জানতে হবে। দেখেন মৌলিক সংখ্যার ব্যাপারটা কি। আচ্ছা, আমি প্রথমে যদি মুখে একটু ব্যাখ্যা করতে চাই, যে সংখ্যাগুলোর শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকবে, যে সংখ্যাগুলোর, তারাই হচ্ছে শুধুমাত্র মৌলিক সংখ্যা। এখন গুণনীয়ক ব্যাপারটা কি? এর পাশাপাশি আরেকটা শব্দ আছে গুণিতক। তো অনেকেই আবার এই দুইটা শব্দের মধ্যে কিন্তু একটা তালগোল হচ্ছে পাকিয়ে ফেলে। গুণিতক, গুণনীয়ক শুনতে একই রকম হলেও দুইটার ধরন কিন্তু আলাদা। গুণনীয়ক ব্যাপারটা হচ্ছে কোন একটা সংখ্যাকে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, যেমন ধরো তুমি ৫ কে ১ দিয়েও ভাগ করতে পারো, ৫ দিয়েও ভাগ করতে পারো। আবার ৬ কে ১ দিয়ে ভাগ করতে পারবা, ৬ কে ২ দিয়ে ভাগ করা যায়, ৬ কে ৩ দিয়ে ভাগ করা যায়, ৬ কে আবার ৬ দিয়েও ভাগ করা যায়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? ১, ২, ৩ আর ৬, এই সবগুলো সংখ্যাই হচ্ছে ৬ এর গুণনীয়ক। এবার যদি গুণিতকের কথা বলি, গুণিতক, আমরা ছোটবেলায় যে নামতা শিখেছিলাম, নামতাগুলো কি ছিল? ৬ একে ৬, ৬ দুগুণা ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০। তাহলে এই যে আপনি ৬ পাইলেন, ১২ পাইলেন, হ্যাঁ, ১৮ পাইলেন, ২৪ পাইলেন, তারপরে ৩০ পাইলেন। এই যে গুণফলগুলো, এগুলো হচ্ছে গুণিতক। তাহলে সহজভাবে মনে রাখার বুদ্ধি কি? যে নামতা ফলাফলটা, মানে নামতাটা হচ্ছে গুণিতক, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কোন একটা সংখ্যাকে, সেই সংখ্যাগুলা হচ্ছে গুণনীয়ক। তাহলে এখন দেখেন আমি এই মৌলিক সংখ্যার সংখ্যাটা লিখতেছি, এটা একটু তুলে ফেলতে হবে আমার সাথে সাথে। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যা লেখেন, যে সকল সংখ্যার, যে সকল
সংখ্যার দুইটি মাত্র গুণনীয়ক থাকে, গুণনীয়ক থাকে, গুণনীয়ক থাকে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে। এখন এরকম সংখ্যাগুলো কারা? দুইটা মাত্র গুণনীয়ক আছে। যেমন 2 কে আপনি 1 আর 2 দিয়ে ভাগ করতে পারবেন। 3 কে 1 আর শুধু 3, 5 কে 1 আর 5, 7 কে 1 আর 7 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 7 এর পরে অনেকে আবার 9 বলে ফেলে, না। 9 কে কিন্তু 1 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়ে তো যায়ই। 3 টা হওয়া যাবে না। শুধুমাত্র 2 টা। 2 টার উপরে যাওয়াই যাবে না। তাহলে এখন 7 এর পরে আমরা কোন সংখ্যাটা বলতে পারি? দেখি, অ্যান্সার বলেন তো। 7 এর পরে মৌলিক সংখ্যাটা কোনটা হবে? একটু দ্রুত রেসপন্স করেন। দ্রুত। 7 এর পরে মৌলিক সংখ্যাটা হবে 11, 11। দেখেন, হ্যাঁ, 1 আর 11 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা আরেকভাবেও বলতে পারি। দেখেন, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আর 2 টা গুণনীয়ক তো থাকবেই, এটা থাকবেই, এর উপরে যাওয়া যাবে না। এখন যদি আমি প্রশ্ন করি যে 1 এই সংখ্যাটি, 1 রেও তো আর কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাহলে 1 মৌলিক সংখ্যা হবে না? 1 কে মৌলিক সংখ্যা বলা যাবে না কেন? আমরা না একটু আগে সংজ্ঞায় বলেছিলাম যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 1 এর ক্ষেত্রেও তো 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 1 মৌলিক সংখ্যা হবে না কেন? এটার বড় কারণ বা একমাত্র উত্তর হলো, মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত কিন্তু 2 টা গুণনীয়ক থাকতে হবে। 2 টা গুণনীয়ক। তো 1 সংখ্যাটির ক্ষেত্রে কিন্তু শুধু একটা গুণনীয়ক। 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। ফলে 1 রে কিন্তু কোনোভাবে মৌলিক সংখ্যা বলা যাবে না। ওকে? ক্লিয়ার? শুধুমাত্র 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটাই হচ্ছে বড় ব্যাপার, 2 টা গুণনীয়ক নাই। আর একমাত্র জোড় মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। আর কোনো জোড় মৌলিক সংখ্যা কিন্তু নাই। তাহলে এখন আমরা উদাহরণ হিসেবে দেখেন কি লিখবো উদাহরণগুলো। উদাহরণ হিসেবে আমরা এখানে প্রথমে 2 দিয়েই শুরু। আর একমাত্র জোড় মৌলিক সংখ্যাটা কিন্তু শুধু 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। 2 এর পরে 3, 5, 7, 7 এর পরে 11, 11 পরে 13, 13 পরে হচ্ছে আমরা লিখবো 17। তাহলে দেখেন এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু হচ্ছে যে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর প্রত্যেকটারই কিন্তু 2 টা করে গুণনীয়ক। 17 এর ক্ষেত্রে আসেন 1 আর হচ্ছে 17, 2 টা গুণনীয়ক। 13 এর ক্ষেত্রে আসেন 1 আর হচ্ছে কি 13, 2 টা মাত্র গুণনীয়ক। 11 এটার মধ্যেও কিন্তু সেম 1 আর হচ্ছে কি 11। 7 এর ক্ষেত্রেও সেম 1 আর হচ্ছে 7, 2 টা গুণনীয়ক। তাহলে গুণনীয়ক ব্যাপারটা কি? একটু আগে কিন্তু বলেছিলাম। যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলো হচ্ছে গুণনীয়ক। আপনি 7 কে 1 দিয়েও ভাগ করতে পারবেন, 7 দিয়েও ভাগ করতে পারবেন। 11 কেও কিন্তু 1 আর 11, 13 কেও কিন্তু তাই, 17 কেও কিন্তু তাই, 1 এবং 17। তাহলে 2 টা গুণনীয়ক কিন্তু পাচ্ছি। যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলাই হচ্ছে গুণনীয়ক, ওই সংখ্যাটির গুণনীয়ক। ওকে? আর গুণিতক হচ্ছে নামতাগুলো। তাহলে 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, 4 11 44। তাহলে এই যে 11, তারপরে 22 বললেন, 33 বললেন, 44 বললেন। এই যে গুণফলগুলো এগুলো হচ্ছে গুণিতক। এই হচ্ছে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্য। এবার আসেন মৌলিক সংখ্যার তাহলে উল্টোটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। কিরকম? যেগুলোর মধ্যে 2 এর অধিক গুণনীয়ক থাকবে। 2 এর অধিক গুণনীয়ক তো আপনার 4 সংখ্যার মধ্যেও আছে, 6 এর মধ্যেও আছে, 8 এর মধ্যেও পাবেন, 10 এর মধ্যে পাবেন, 12 এর মধ্যে পাবেন। কারণ 12 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। 12 কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। 12 কে আমরা 12 দিয়েও ভাগ করতে পারি। তাহলে মোটামুটি অনেকগুলো গুণনীয়ক পেয়ে গিয়েছি। এইজন্যই যৌগিক সংখ্যার সংজ্ঞাটা আমরা বলবো, খালি এখানে বলবো কি যে সকল সংখ্যার, হ্যাঁ, আ 2 এর অধিক গুণনীয়ক থাকে তাকেই যৌগিক সংখ্যা বলে। 2 এর অধিক, 3 টা, 4 টা, 5 টা, 6 টা,
হ্যাঁ, ২ টার বেশি থাকবে। এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যার সংজ্ঞা। তাহলে আশা করি এটা লিখতে হবে না? এটা লিখতে হবে যৌগিক সংখ্যার সংজ্ঞা? মৌলিক সংখ্যার এই যে ২ টি মাত্রার জায়গায় আমরা ২ এর অধিক বলে দিব। ২ এর অধিক গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। উদাহরণ হিসেবে তো আমাদের অসংখ্য সংখ্যা রয়েছে। তাইলে আশা করি লিখতে হবে না। আর এগুলো তোলা হয়েছে কিনা? এগুলা তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে। এবার আমরা চলে যাব হচ্ছে সহমৌলিক সংখ্যা। আচ্ছা, ভেরি গুড। তাহলে সহমৌলিক সংখ্যাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমি যদি একটু মুখে সহমৌলিকের ধারণাটা দিতে চাই। সহমৌলিকের ব্যাপারটা হচ্ছে কেমন? ২ বা ততোধিক সংখ্যার যদি একটা মাত্র গুণনীয়ক ১ থাকে, মানে ১ ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। সেই সংখ্যাগুলো পরস্পরের সহমৌলিক। সাধারণ গুণনীয়ক থাকবে না। দেখো, আমি এই শব্দটাকে ব্যবহার করেছি। সাধারণ গুণনীয়ক দ্বারা কি বোঝায়? অর্থাৎ যে গুণনীয়কটা সবগুলা সংখ্যার মধ্যে আছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর এই সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১ থাকবে। ১ সবগুলাতে থাকবে, আর অন্য কোনো গুণনীয়ক সবগুলার সাথে মিলবে না। সবগুলা সংখ্যাতে হ্যাঁ, মিলবে না, থাকবে না। সেটাই হচ্ছে শর্ত এই সহমৌলিক সংখ্যা হওয়ার জন্য। আচ্ছা, আমি উদাহরণটা লিখে দিলে আরো ক্লিয়ার হয়ে বুঝে যাবে। তো আগে সংখ্যাটা লিখে ফেলি। উদাহরণের মাধ্যমে বুঝাইলে একদম আর কোনো হচ্ছে কনফিউশন থাকবে না। সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। তাহলে লেখেন যে ২ বা ততোধিক সংখ্যার সংখ্যার সাধারণ গুণনীয়ক। এটা আমরা ব্যাখ্যা করব এই কথাটা। সাধারণ গুণনীয়ক দ্বারা কি বোঝায়? তাহলে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র ১ থাকলে তাদেরকে বা ওই সংখ্যাগুলোকে তাদেরকে পরস্পরের সহমৌলিক বলে। পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। এখন আমরা উদাহরণ লিখব। তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি একটা সংখ্যা নিলাম, ধরো ৩ নিলাম আমি এখানে। আরেকটা সংখ্যা আমি দিলাম হচ্ছে ১২। ২ টা সংখ্যা ৩ আর হচ্ছে ১২। এখন আপনার কাজ হচ্ছে ৩ এর গুণনীয়কগুলা বের করা। তাহলে ৩ এর গুণনীয়কগুলো আমরা কি জানি? ১ আর হচ্ছে ৩, ২ টা। অপরদিকে আপনি ১২ এর গুণনীয়কগুলো কি পাবেন? মানে ১২ কে ভাগ করা যায় কি সংখ্যা দ্বারা ১২ কে ভাগ করা যাবে? ১ দিয়ে ১২ কে ভাগ করা যায়, ১২ কে ২ দিয়ে ভাগ করা যায়, ১২ কে ৩ দিয়ে ভাগ করা যায়, ৪ দিয়ে যায়, ৬ দিয়ে যায় এবং সর্বশেষ ১২ কে ১২ দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে এই যে দেখেন, এই ২ টা সংখ্যার যে আমরা গুণনীয়ক পেয়েছি, তাহলে এই ২ টার মধ্যে কমন মানে দোনো জায়গায় আছে এইরকম সংখ্যাটা কে? শুধুমাত্র ১। দেখেন, ৩ এর মধ্যেও আছে, আবার ১২ এর মধ্যেও আছে। তাহলে এই যে ২ জায়গাতে আছে, এটাকেই বলে হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক যেটা সব জায়গায় থাকবে। যেটা সব জায়গায় থাকবে। হ্যাঁ, এখন জয়েন করেছে মাত্র। এত দেরিতে জয়েন করলে তো সে আগের আলোচনাগুলো মিস ওগুলো তো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আপনি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মিস করে ফেলেছেন। আচ্ছা, তাইলে দোনো জায়গায় যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে বাকিগুলা কিন্তু ও এখানে আবার ৩ ও কিন্তু দেখো দোনো জায়গাতে আছে। তাহলে ১ এবং ৩ ২ টা সংখ্যা কমন। তাহলে আমাদের এটা শর্ত বিরোধী। আমাদের কন্ডিশন ছিল কি? যে শুধুমাত্র ১ মিল থাকবে। দোনো জায়গাতে ১ থাকবে আর কোনো সংখ্যা দোনো জায়গাতে বা উভয় জায়গাতে থাকবে না। যদি না থাকে তাহলেই হচ্ছে তারা পরস্পরের সহমৌলিক। তাহলে এটা কিন্তু পরস্পরের সহমৌলিক বলা যাবে না। এটাকে পরস্পরের সহমৌলিক বলা যাবে না। আপনি এখন জয়েন করেছেন। আমি এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু করে ফেলেছি।
অনেকগুলো আলোচনা হয়েছে। তাহলে রেকর্ড ক্লাস দেখে এগুলা কিন্তু হচ্ছে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সহমৌলিক নিয়ে কথা বলতেছি। তাহলে এখন সহমৌলিক কারা হবে? কারা হবে? যেমন খেয়াল করেন, আমি এবার হচ্ছে যে ৩ না লিখে যদি ৫ লিখি, ৫ লিখি এখন আমি। তাহলে ৫ এর গুণনীয়কগুলো আমরা কি পাবো? ১ আর ৫। ৫ কে ভাগ যায় ১ দিয়া আর হচ্ছে ৫ দিয়া। তাহলে ৫ এর গুণনীয়ক হচ্ছে আমরা ২ টা পাই। ঠিক আছে? এখন এই ২ টা সংখ্যার মধ্যে কমন গুণনীয়ক শুধুমাত্র এই যে ১, দোনো জায়গায় আছে। এটা কমন গুণনীয়ক। তাইলে ১ ছাড়া আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নাই। ফলে এই ২ টা সংখ্যা হবে পরস্পরের সহমৌলিক। পরস্পরের সহমৌলিক। যদি আমি আরেকটা উদাহরণ দিই, দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে আপনার ধরো আমি ৯ দিলাম। ৯ এর গুণনীয়কগুলা কি? গুণনীয়ক বলতে কি বোঝায়? ৯ কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই সকল সংখ্যাই হবে ৯ এর গুণনীয়ক। তাহলে ৯ কে তো ১ দ্বারা ভাগ করা যায়, ৯ কে আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি, ৯ কে ৯ দিয়েও ভাগ করতে পারি। তাহলে এই যে ৩ টা পাইলাম ৯ এর গুণনীয়ক। এখন যদি আমি ১৩ নিই, দেখেন ১৩ একটা সংখ্যা নিলাম। ১৩ এর গুণনীয়কগুলা কি হবে? ১ আর হচ্ছে ১৩। কারণ ১৩ কে এই ২ টা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবার এই ২ টা সংখ্যার সাধারণ গুণনীয়কগুলো কে, কে? কে, কে? শুধুমাত্র এই যে ১। এই যে দেখেন ১। আর কিন্তু আর আছে? আর নাই। এখানে ৩ আছে বাট ১৩ এর মধ্যে নাই। এখানে ৯ আছে, এখানে কিন্তু নাই। ফলে ১ হচ্ছে কমন। যদি শুধুমাত্র ১ ছাড়া আর কোনো সংখ্যা না মিলে, যদি ১ ছাড়া আর কোনো সংখ্যা না মিলে, তাহলে কিন্তু পরস্পরের গুণনীয়ক সহমৌলিক সংখ্যা হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে আমাদের বেসিক আলোচনাগুলো যতটুকু প্রয়োজন এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে বোঝার জন্য সেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আসেন আমাদের মূল বইয়ের যে প্রশ্নগুলো বলা হয়েছে। এই যে দেখেন এখানে বলা আছে কি যে ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে বলেছে ৩০ থেকে এই যে ৭০ এর মধ্যে। তাহলে মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা কখন হবে, শর্ত কি, এগুলা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যার ২ টা মাত্র গুণনীয়ক থাকবে, সেই ২ টা সংখ্যা কি? ১ আর হচ্ছে ওই সংখ্যাটি। যে সংখ্যাটা আমরা লিখবো ওই সংখ্যাটি। ১ থাকবে আর ওই সংখ্যাটি থাকবে। তাহলেই হচ্ছে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। তো তাহলে এখন এই ৩০ থেকে ৭০ এর মধ্যে কারা আছে যে ১ আর ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নাই বা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না? এগুলো একটু চিন্তা করেন দেখি বের করতে পারেন কিনা? তাহলে প্রথমত আমরা যদি ৩১ বলি, ৩১ কে আমরা ১ আর ৩১ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তাহলে এটা আমাদের শর্ত পূরণ করেছে। তাহলে আমরা বলতে পারি ৩১ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ৩১ এর পরে ৩২ হবে না, ৩২ কে তো অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ? তাহলে হবে না। ৩৩ ও হবে না, ৩৪ হবে না, ৩৫ হবে না, ৩৬ কে অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তারপর ৩৭ দেখেন। এখানে কিন্তু আপনি ১ আর ৩৭ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ৩৭ কে আপনি ভাগ করতে পারবেন না। ফলে এই ৩৭ কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। তারপরে আসেন ৪০ হবে না, ৪১ হবে, ৪৩ হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কত ৪৭ হবে। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার এই ৪৮, ৪৯ এই ৫৩ হবে। তারপরে ৫৯ হবে। মানে আমরা মোট ৯ টা পাবো ৭০ এর মধ্যে। তাহলে এই কথাটুকু আমরা যদি এখন ম্যানুয়ালি করতে চাই, দেখেন ম্যানুয়ালি আমরা এখন এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বলে দেয় যে এত থেকে এত এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? হ্যাঁ? তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে আমাদের উত্তর দিতে আর কোনো সমস্যা হবে না। খাতায় লেখেন, আমার সাথে তুলে ফেলতে হবে একটু। তাহলে লেখেন যে ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো। তাহলে প্রথমে আমরা ৩১ লিখলাম, তারপরে ৩৭ লিখলাম। হ্যাঁ? আর এটা মনে রাখার একটা বুদ্ধি আমি বলে দিচ্ছি।
যেটা দিয়ে তুমি সহজেই মনে রাখতে পারবা। তারপরে এখানে ৪১, তারপরে ৪৩, তারপরে হচ্ছে ৪৭। ওকে? আচ্ছা, তারপরে আপনি পাচ্ছেন এখানে কত? ৫৩, তারপরে হচ্ছে ৫৯, তারপরে ৬১, ৬১-র পরে হচ্ছে ৬৭। তাহলে কয়টা হয়েছে? ২ টা, ৩ দিয়ে ৫ টা, ৫ দিয়ে ৭ টা, ৮ টা, ৯ টা। এই যে ৯ টা দেখেন। এটা যদি এভাবে চিন্তা করো যে ৩০ থেকে ৪০ এর মধ্যে ২ টা, আবার ৬০ থেকে ৭০ এর মধ্যে ২ টা। দেখো এই যে ৩১, ৬১ মিল আছে কিন্তু ১, ১ একক স্থানীয় অঙ্ক উভয় জায়গাতেই ১। আবার আসেন ৩৭, এই যে ৬৭ দেখছেন? একই রকম, একই রকম। তারপরে হচ্ছে আপনার ৪১, ৪৩, ৪৭ তাহলে মাঝখানে শুধু হচ্ছে এখানে যে ৩ ঢুকছে। আবার এটার সাথে এটা মিল আছে। তো এরকম মিল রেখে যদি পড়তে পারেন তাহলে মনে থাকবে। আর মোট ৯ টা হবে কিন্তু। ১ম এ ২ টা, তারপরে ৩ টা, এরপরে ২ টা, ২ টা করে। তাহলে ৩ দুগুণা ৬ আর এখানে ৩ টা, ৯ টা। এই হচ্ছে আমাদের উত্তর। আর মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি? কেন মৌলিক সংখ্যা হবে? এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমি যদি আরো আ মানে একটু আলোচনা করতে চাই যে এই সংখ্যাগুলোকে ১ আর এই সংখ্যাগুলো ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এজন্য এরা মৌলিক সংখ্যা। এজন্য সংজ্ঞায় বলা হয়েছে কি যে যে সকল সংখ্যার মাত্র ২ টি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। আবার গুণনীয়ক ব্যাপারটা কি? গুণনীয়ক দ্বারা বুঝায় একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারা হচ্ছে গুণনীয়ক। আবার এটার মতো কাছাকাছি আরেকটা শব্দ আছে শুনতে, আরেকটা কাছাকাছি শব্দ আছে সেটা হচ্ছে গুণিতক। গুণিতকের ব্যাপারটা হচ্ছে ওই যে গুণফলগুলো নামতার ক্ষেত্রে যে আমরা গুণফলগুলো পাই। হ্যাঁ? ৩ একে ৩, ৩ দুগুণা ৬, ৩ তিরিকে ৯, ৩ আর ৪ ১২, ৩ ৫ ১৫ তাহলে ৩, ৬, ৯, ১২, ১৫ এই গুণফলগুলো হচ্ছে আমাদের গুণিতক। এভাবে মনে রাখতে পারেন সহজে। যেহেতু কাছাকাছি শব্দ প্যাচ লেগে যায় এই। তাহলে ১ নাম্বার আমাদের শেষ। এবার আসেন ২ নাম্বারের মধ্যে। এই যে ২ নাম্বারের মধ্যে এবার আমাদের সহমৌলিকের কথা বলেছে। ঠিক আছে? সহমৌলিক জোড়া নির্ণয় করো। তাহলে এখন এই সহমৌলিক হওয়ার জন্য আমাদের শর্ত কি? সে শর্তটা আমরা কিন্তু জানি। তাহলে এখন ক, খ, গ, ঘ এই ৪ টা প্রশ্নের মধ্যে কোন জোড়া সহমৌলিক? এগুলো এখন আমাদের ম্যানুয়ালি করার জন্য ১ম এ এই প্রত্যেকটা জোড়ার মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের গুণনীয়কগুলো আগে আমরা বের করে নিব। তারপরে আমরা দেখব যে উভয় সংখ্যার গুণনীয়কের মধ্যে ১ ছাড়া আর কোন সাধারণ গুণনীয়ক আছে কিনা। যদি থাকে তাহলে সহমৌলিক হবে না। আর যদি না থাকে তাহলেই কেবল পরস্পরের সহমৌলিক হবে। তাহলে দেখেন, তাহলে অঙ্কের ম্যাথটা, প্রশ্নের ম্যাথটা যেহেতু আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাহলে এখন আমরা যদি ম্যানুয়ালি করে আমাদের জন্য করতে সহজ হবে। দেখেন ২ এর আমরা যদি ক নাম্বারটা করি প্রথমে, দেখেন সংখ্যা ২টা আগে আমরা তুলে নিব। ২৭ কমা দিয়ে হচ্ছে কত? ৫৪। ওকে? তাহলে এখন এই যে ২৭ এর আগে হচ্ছে আমরা গুণনীয়কগুলা বের করব। এরকম সমান চিহ্ন দিয়ে লিখবেন। এটা অনেকে আবার অনেকভাবে করে। তো যেটা সুইটেবল আমার কাছে সহজ মনে হলো আমি সেটাকে হচ্ছে যে এখানে লিখতেছি। এভাবে লেখা যায় সুন্দর করে। ২৭ একে ২৭ সমান চিহ্ন দিয়ে আমরা এরপরে কত ৩ দিয়ে ভাগ করতে পারি। ৩ নং ২৭। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ২৭ কে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ২৭ এর গুণনীয়কগুলো। এবার আসেন আবার দিয়ে হচ্ছে আপনি ৫৪ লিখে সমান চিহ্ন দিয়ে লেখেন ৫৪ কে আমরা কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? ২ দিয়া দিলে হচ্ছে আমাদের ২৭ দুগুণা ৫৪। তারপরে ৩ দিয়া কি যাবে? ৩ দিয়া তো যাওয়ার কথা। দেখি ৫৪ ভাগ ৩। ৩ ১৮ ৫৪। ওকে? তাইলে ৩ দিয়া গেল। আ তারপরে ৫৪ কে তো হচ্ছে আমরা শুধু ভাগগুলা করে দিতে হবে। ১৩ দিয়ে যাবে না। হ্যাঁ? তারপরে সরি ৪ দিয়ে যাবে না। ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৬ দিয়ে যাবে, ৬ নং ৫৪, ৭ দিয়ে যাবে না, ৮ দিয়ে যাবে না, ৯ দিয়ে তো আবার এই যে আবার রিপিট হচ্ছে। তাহলে আমরা কতটুকু পর্যন্ত সামনে যাবো এটা বুঝার ভালো উপায় হচ্ছে ৬ এর পরে ৭ দিয়ে যাবে না, ৮ দিয়ে যাবে না। ৯ দিয়ে দিলে আবার আমরা ৬ কে পাচ্ছি। তার মানে এটা আবার রিপিট হচ্ছে। তাহলে আমরা রিপিট হইলে থেমে যাবো। ওকে? আমরা থেমে যাবো। তাহলে এখন
এখন হচ্ছে গুণনীয়কগুলো আমরা একটু বসিয়ে দিই, যে সুতরাং 27 এর গুণনীয়কগুলো, 27 এর গুণনীয়কগুলো আমরা কি কি পেলাম? 1, 3, 9, 27। ওকে। ও এরপরে হচ্ছে আমরা 54 এর গুণনীয়কগুলো আমরা কি পেলাম? 54 এর গুণনীয়কগুলো 1, 2, 3, 6, 9। প্রথমে এদিক থেকে নেমেছি, এরপর এখন এদিক থেকে এবারে নিচ থেকে উপরে উঠবো। 9 এর পরে হচ্ছে কত? 18, 18 এর পরে হচ্ছে 27, 27 এর পরে হচ্ছে পেলাম কত? 54। এখন আসেন, আমাদের গুণনীয়ক বের করা শেষ। এবার আসেন এই দুই সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে কারা কারা কমন দুটো জায়গাতে আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কে কে আছে? তো 1 উভয় জায়গাতে থাকবে, এটা খুবই স্বাভাবিক। 3 আছে, দেখেন। আর কেউ আছে? এই যে 9 আছে, 9 আছে। এই যে 27 আছে। আল্লাহ! অনেকগুলো মিলে গেছে। তো আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত কি ছিল? যে 1 ছাড়া আর কেউ থাকতে পারবে না। সাধারণ গুণনীয়ক শুধু 1 থাকবে, আর কেউ থাকতে পারবে না। যদি থাকে তাহলে ওই সংখ্যা দুইটা পরস্পরের সহমৌলিক হইতে পারবে না। সহজ কথা, সোজা সাপটা কথা, একদম ক্লিয়ার কাট কথা। ওই সংখ্যাগুলোর মধ্যে শুধু কমন থাকবে 1, শুধু কমন মানে মিল থাকবে 1, আর কেউ মিলতে পারবে না। যদি মিলে যায় তাহলে তারা পরস্পরের সহমৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এখন পাইলাম কি? 27 ও 54 পরস্পরের সহমৌলিক নয়। তাহলে এখানে একটা ছোট্ট কথা লিখে নিতে হবে। এটার পরের অংশ আমি এখানে লিখতেছি। দেখেন, একটু কথা যদি লিখে নেই, লিখবেন যে এখানে দেখা যাচ্ছে যে, এখানে দেখা যাচ্ছে যে 27 ও 54 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এক ব্যতীত কি কি আছে? 3, 9 ও 27 রয়েছে। তাহলে যেহেতু 1 এর বেশি হয়ে গেছে, তার মানে সুতরাং আমরা বলবো যেটা পরস্পরের সহমৌলিক নয়। সুতরাং 27 ও 54 সংখ্যাদ্বয় পরস্পরের সহমৌলিক নয় বা সহমৌলিক নয়। সহমৌলিক নয়, বাস এটাই আমাদের উত্তর। এই এখন বলেন, কোন ধরনের কনফিউশন, প্রশ্ন আছে কিনা? কোন ধরনের প্রশ্ন, কনফিউশন আছে কিনা একটু বলতে হবে। তোলা হয়েছে কিনা? কনফিউশন থাকার তো কোনো সুযোগ নাই। আমাদের শর্ত কি? যে দুই সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধু 1 মিল থাকবে, আর কেউ মিল থাকতে পারবে না। যদি থাকে তাহলে সহমৌলিক হবে না, বাস। এই একটা মাত্র শর্ত। 1 এর বেশি সংখ্যা মিল থাকলে সহমৌলিক হবে না। সহজ কথা। এখন তোলা হয়েছে কিনা বলেন? তোলা হয়েছে কিনা? তারপরে যদি না বুঝেন, কনফিউশন থাকে, আমাকে জানাইতে হবে। আমাদের একটু পরেই কাটা যাবে। তাহলে এখন একটা কাজ করি, আজকে আমরা এই পর্যন্ত রাখি। 63, 91, তারপরে বাকিগুলো সেম নিয়মে এরকম প্রশ্নটা তুলে গুণনীয়কগুলো বের করে নেবেন। তারপর লাস্টে দিয়ে এভাবে গুণনীয়কগুলো লিখে এরপরে মিলাবেন। হ্যাঁ, কারা কারা দোনো জায়গায় আছে। যদি কেউ না থাকে তাহলে আমরা লাস্টে বলে দিব এই কথাটা। আচ্ছা, আমাদের তো কাটা যাবে যে কোনো মুহূর্তে। তাহলে আমি যদি আরেকটা অঙ্ক করি, আচ্ছা আমি আরেকটা করে ফেলি, হ্যাঁ, আরেকটা করে ফেলি। 52 আর 97, লাস্টেরটা করি, হ্যাঁ, গহ নাম্বারটা করি।
আমাদের গহ নাম্বার সংখ্যা দুইটা কি কি আছে এগুলো আশা করি তোলা হয়ে গেছে। 52 আর হচ্ছে 97। 97। তাহলে এখন আসেন আপনি 52 এটার গুণনীয়কগুলো আমরা কি পাবো? 52 কে 52, তারপরে হচ্ছে আমরা যদি 2 দিয়ে দেই তাহলে কত পাবো? 26 দুগুণা 52। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 3 দিয়ে কি যাবে? আমরা 52 কে এখন 3 দিয়ে যাবে না। তারপরে হচ্ছে 52 কে আমরা যদি 4 দিয়ে দেই, হ্যাঁ 4 তেরং 52, তাহলে 4 দিয়ে যাবে। তারপরে 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 8, 8 নং 72, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, তার মানে 13 দিয়ে। অর্থাৎ তাহলে আমরা 52 এর গুণনীয়কগুলো এটা পাচ্ছি। ঠিক আছে? 9, 6 নং 54, তারপর 8, 6 নং 17, 56, 6, 6 শত 42, 6 নং 54। হ্যাঁ, তাহলে 52 এর গুণনীয়কগুলো হচ্ছে এটা। এবার আসেন, এবার 97 এর গুণনীয়কগুলো এবার আমরা লিখবো। 97, 97 আসেন এবার লিখবো যে আবার 97 এর গুণনীয়কগুলো আমরা কি কি পাবো? 1 গুণন 97। অর্থাৎ দেখেন 97 তো মৌলিক সংখ্যা, কারণ এটাকে তো আর আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারবো? 97 ভাগ 3, না 97 কে 3 দ্বারা ভাগ করা যাবে না। তারপরে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। 13 দিয়ে কি যাবে? যাবে না। দেখেন তাহলে আমরা কিন্তু এই যে 97 কে মৌলিক সংখ্যা পেয়েছি। তাহলে এখন এই জায়গাটাতে আমরা কিন্তু বলতে পারি যে এরা পরস্পরের সহমৌলিক। 52 আর কি 97। তাহলে 52 এর মৌলিক গুণনীয়কগুলো লিখে ফেলেন, লিখে ফেলেন। এবার আমরা কিন্তু সহমৌলিক সংখ্যা পেয়েছি। হ্যাঁ, 52 এর গুণনীয়কগুলো কি কি পেলাম? এদিক থেকে আগে লেখেন। কত কত? 1, 2, 4, 13, 26, হচ্ছে 52। আর 97 এর গুণনীয়কগুলো আমরা পেয়েছি শুধু 1 আর হচ্ছে 97। এইবার দেখেন, এইবার এই যে 1 ছাড়া আর কোনো গুণনীয়ক কিন্তু মিলে না। তাহলে এটা আমাদের শর্ত পূরণ করেছে। এটা আমাদের শর্ত পূরণ করেছে। তাহলে আমরা বলতে পারি যে এরা পরস্পরের সহমৌলিক। এরা পরস্পরের আমাদের সহমৌলিক। তাহলে এই কথা আমরা এখানে যদি একটু কারেকশন করে নেই, এখানে দেখা যাচ্ছে যে এই যে আমাদের 52 আর এই যে আমাদের 97 এর সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত আর কেউ নেই। সাধারণ গুণনীয়ক শুধু 1, এই কথাটুকু লিখব। সাধারণ গুণনীয়ক শুধু 1, শুধুমাত্র বা শুধু 1। সুতরাং এই সংখ্যা দুটা লেখেন, 52 ও 97 সংখ্যা দ্বয়, হ্যাঁ, সহমৌলিক। বাস এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। শেষ। তাইলে শুধু একটা মাত্র কথা, যে যতগুলো সংখ্যা থাকবে, এখানে 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, সবগুলো সংখ্যারই আমরা প্রথমে গুণনীয়কগুলো বের করব। কি কি সংখ্যা দিয়া ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, সেই সকল সংখ্যাই হচ্ছে গুণনীয়ক। এভাবে লেখার পরে তারপর আমরা সাজায় লিখবো কি কি গুণনীয়কগুলো পেয়েছি, কমা দিয়ে পরপর আমরা লিখে তারপর আমরা দেখব যে কতগুলো সংখ্যা সব জায়গায় আছে। 2টা থাকলে, 3টা থাকলে, 4টা থাকলে সব জায়গাতে আমাদের চেক করে দিতে হবে কতগুলো মিলে। যদি শুধু 1 ছাড়া আর কেউ না মিলে তাহলে কেবল বলতে পারবো যে তারা পরস্পরের সহমৌলিক। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি ভালো বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন নাই। আর এটা তুলে নিতে হবে খাতায়। তারপরেও যদি কোথাও কনফিউশন থাকে আমাদের রেকর্ড ক্লাস তো থাকবেই, সেখান থেকে দেখে নিতে হবে। তো তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।